তো চলুন মূল ঘটনাতে চলে যাব। তবে একটি বিষয় কিন্তু আপনারা মনে রাখবেন, তা হলো আমাদের এই ভিডিওর লাইক বাটনে প্রেস করতে কিন্তু ভুলবেন না। আর এই ভিডিওর লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ করছি। প্রিয় লিসেনার্স, ঘটনাটি তো গোরস্থানপাড়া এলাকার। মূলত কুষ্টিয়া জেলা কিন্তু একটা সময় নদিয়া নামে পরিচিত ছিল। মূলত এই অঞ্চলটাকে নদিয়া বলা হতো। তবে এই সাতবাড়িয়া যে জায়গাটা, এটা অনেক আগে থেকেই সাতবাড়িয়া নামেই পরিচিত ছিল। আর যে গোরস্থানপাড়া, এটা কিন্তু অনেক আগে থেকেই বেশ বড় সড়ো একটা এলাকা। ওখানে বিশাল বড় কবরস্থান রয়েছে, যার কারণে ওই এলাকার নাম হয়ে গেছে গোরস্থানপাড়া। মূলত যেই ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি যিনি আমাদেরকে দিয়েছেন, তার বাবার দাদার বাবা যিনি, তার ছিল 4 ছেলে 4 মেয়ে। তো এই 4 ছেলে 4 মেয়ের মধ্যে এক মেয়ের নাম ছিল জরিনা। এই জরিনা দেখতে শুনতে বেশ ভালো ছিলেন। তো সবকিছু স্বাভাবিকভাবেই যাচ্ছিল। তো বাড়িতে একবার কি হয় যে তার বাবা মাছ কিনে এনেছেন। তো মাছ কিনে আনার পর সেই মাছগুলো কাটাকুটি করেছেন। মাছ কাটাকুটি করার পর কিছু পানি থাকে না একটা পাত্রের মধ্যে, মাছের রক্ত থাকে, মাছের আঁশ থাকে, এগুলো তো ফেলে দিতে হয়। তো জরিনা চিন্তা করেছে এটা কলপাড়ে গিয়ে ফেলে দেয়। তো সে কলের কাছে যখন গিয়েছে, তখন দেখে জরিনার আর এক বোন কলপাড়ে কাপড় কাচ্ছে। আর যেহেতু সেখানে কাপড় কাচ্ছে, সেখানে তো মাছের এই আঁশ বা এগুলো ফেলাটা ঠিক হবে না, জায়গাটা নোংরা হয়ে যাবে। এই জন্য সে কি করেছে, ওখান থেকে আরেকটু দূরে গিয়ে একটা জায়গা রয়েছে, সেখানে ফেলে দিয়েছে। যাই হোক, সেখানে ফেলে দেওয়ার পর ওখান থেকে ঘরে এসেছে। তো ওই দিন মাছ খেয়েছেও। সন্ধ্যার পর থেকেই জরিনার আচরণে অস্বাভাবিক ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে। এলোমেলো কথাবার্তা বলছে, তো হাত পা কামড়াকামড়ি করছে, নিজে নিজেই চুল ছিঁড়ছে। এটা কিন্তু সারাদিনে একবারের জন্য দেখা যায়নি, সন্ধ্যার পর থেকে এটা শুরু হয়েছে। আর তার খাবারের পরিমাণ কিন্তু স্বাভাবিক ছিল। আমরা দেখি না যে কেউ যদি পজেসড হয়, খাবারের পরিমাণ বেড়ে যায়, একাই অনেকের খাবার খেয়ে ফেলছে, এরকমটা হয় না, কিন্তু না, তার বেলায় কিন্তু এরকমটা হচ্ছে না। আবার দেখা যাচ্ছে যে সে যে এলোমেলো কথা বলছে, তার কণ্ঠেই কিন্তু কথা বলছে, সে যে অন্যের ভয়েসে বা কণ্ঠ গম্ভীর হয়ে গেছে, এরকম কিছু না। তো প্রথম রাত তো এভাবে চলে গেল। পরের দিন থেকে কিছু অদ্ভুত বিষয় লক্ষ্য করা গেল। পরের দিন সকলে খেয়াল করলো জরিনা মনে হচ্ছে আগের দিন থেকে একটু লম্বা হয়ে গেছে। অবাক করা ব্যাপার, লম্বা হয়ে গেল কিভাবে? আর আরো অদ্ভুত ব্যাপার হচ্ছে, জরিনা যে কিছুটা লম্বা হয়ে গেছে, তার মুখটাও লম্বা হয়ে গেছে। তার মুখটা কিছুটা গোলাকৃতির ছিল, একদম গোলাকৃতি ছিল বিষয়টা এরকম না, কিছুটা গোলাকৃতির ছিল, তবে মুখটা একটু লম্বা হয়ে গেছে, থুতনির এই জায়গাটা একটু লম্বা হয়ে গেছে। এরকম আলামত দেখার পর পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে পড়েন, এক রাত্রে কি এমন হলো? এরপর প্রতিদিন যায় জরিনা একটু একটু করে লম্বা হতে থাকে, আর তার মুখমণ্ডল লম্বা হতে থাকে। একটা সুন্দর চেহারার একটা নারী খুবই ভয়ঙ্কর আকৃতি হতে থাকে, এবং অল্প কিছুদিনের মধ্যেই সে লম্বা হতে হতে 8 ফুট উচ্চতায় পৌঁছে যায়। আর জরিনা খাবার স্বাভাবিকভাবেই খেত। সে এলোমেলো কথাও শুধু নির্দিষ্ট সময় ছাড়া বলতো না, সন্ধ্যার সময় আর ভর দুপুরবেলা সে এলোমেলো কথাবার্তা বলতো, পাগলের মতো আচরণ করত, নিজের চুল টেনে ছিঁড়ে ফেলতো, নিজের হাত পা কামড়াকামড়ি করতো। এছাড়া কিন্তু সারাদিনের অন্য সময়গুলোতে সে খুব স্বাভাবিকভাবে জীবনযাপন করত। জরিনার এই অদ্ভুত পরিবর্তনের কারণ তো সকলেই বুঝতে পেরেছে, নিশ্চয়ই কোনো প্যারানরমাল ব্যাপার ঘটেছে। খোঁজখবর নিয়ে একজন কবিরাজকে আনা হলো। কবিরাজ বাড়িতে আসার সাথে সাথে সে বলা শুরু করলো, ওরে বাবারে, আমি এই রোগীর কোনো চিকিৎসা করতে পারবো না। একে যেটা ধরছে এ খুব সাংঘাতিক টাইপের জিনিস। এই রোগীর চিকিৎসা আমি করলে আমার নিজের জীবন সংশয়, সুতরাং আমি চললাম।
সে দ্রুত ওখান থেকে চলে যায়। তাকে অনেক অনুরোধ করা হয়েছিল যে একটু বসেন, চা খেয়ে যান অন্তত, কিন্তু না, বলে যে এই বাড়িতে কিচ্ছু খাবো না। সে দ্রুত ওখান থেকে পলায়ন করে। এর কয়েকদিন পরে আর একজন কবিরাজকে নিয়ে আসা হয়। তো সেই কবিরাজ জরিনাকে দেখার পরে বলে যে জরিনাকে যেই জিনিসটা ধরেছে এইটার নামও আমি উচ্চারণ করতে পারবো না। তবে জরিনা আস্তে আস্তে আরো একটু লম্বা হওয়ার পর এই লম্বা হওয়ার প্রক্রিয়াটা থেমে যাবে, আর এরপরই জরিনা মারা যাবে, এটা বলে দেন। তো এই কথা শোনার পর পরিবারের সদস্যরা তো হতাশ হয়ে পড়েন যে চোখের সামনে এরকম একটা মেয়ের মৃত্যু হয়ে যাবে, এটা কি মেনে নেওয়া যায়? তারা কিন্তু তাদের চেষ্টা চালিয়েই যাচ্ছিলেন। এরই মধ্যে ঘটে এক ঘটনা। গ্রামে কিন্তু একটা সময় দেখা যেত যে কিছু লোকজন লেইস ফিতা বিক্রি করত। একটা সুটকেসের মতো কাঠের ফ্রেমের একটা সুটকেসের মতো থাকতো। এটা অনেকেই হয়তো বা দেখেছেন, এখন আসলে এটা খুব একটা দেখা যায় না। এখনো বাংলাদেশে এগুলো এইভাবে বিক্রি হয় কিনা তাও আমি জানি না, আমি ছোটবেলায় দেখেছি। তো কাঠের ফ্রেমের একটা বক্স, উপরে কাঁচ রয়েছে, তার ভেতরে মেয়েদের বিভিন্ন অর্নামেন্টস গুলো থাকতো, তারপরে ফিতা থাকতো। এগুলো নিয়ে তারা গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করত, লেইস ফিতা লেইস বলে বিক্রি করত। তো এইরকম লেইস ফিতা বিক্রি করার জন্য একজন লোক ওই গ্রামে আসে। তো লোকটা ছিপছিপে গড়নের ছিল, শ্যামলা টাইপের, মুখে হালকা দাড়ি ছিল। তো সে এই জরিনাদের বাড়িতে আসে। বাড়িতে আসার পর বলে যে লেইস ফিতা লাগবে কিনা। তো এর মধ্যে জরিনা ঘর থেকে বেরিয়ে আসে। তো ওই জরিনাকে দেখার সাথে সাথে ওই লোকটি একভাবে তাকিয়ে থাকে, এবং জরিনার বাবা ওই সময় বাড়িতেই ছিলেন। জরিনার বাবাকে জিজ্ঞেস করে যে এই মেয়েটার সমস্যা কি, সে এরকম লম্বা হয়ে গেছে কেন, আর ওর আচার আচরণ বা চেহারা তো অস্বাভাবিক বলে মনে হচ্ছে। তখন ওই মেয়ের বাবা, যিনি জরিনার বাবা, উনি এই পুরো ব্যাপারটা ওই লেইস ফিতা যিনি বিক্রি করতে আসছেন তার কাছে খুলে বলেন। তো খুলে বলার পরে যখন এটাও বলেন যে অনেকেই তো আসছে কিন্তু কেউ এর চিকিৎসাই শুরু করেনি, ভয়ে চলে গেছে। তো লেইস ফিতা বিক্রিকারক বলছেন যে আরে এমন সমস্যা কি, আমি এটা ঠিক করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। এখন ওনার মুখে এই কথা শোনার সাথে সাথে পরিবারের সদস্য অবাক হয়ে যান যে কতগুলা কবিরাজকে নিয়ে আসলাম, ঝাড়ফুঁক তো দূরের কথা, বাড়িতে আসার সাথে সাথেই পালিয়ে গেল, আর ইনি বলতেছেন এর সমস্যা তেমন কিছু না, উনি এটা সারিয়ে দেবেন। তো ভালো, যদি সারাতে পারে ভালো। তখন ওই লোকটা বলেন যে আমাকে 3টা কুচ ফল দেন। কোথাও এটা কোচ ফল, কুচ ফল এগুলো বলে আর কি। তো 3টা কুচ ফল দেন, আর একটা কাঁসার বাটি দেন, একটা কাঁসার চামচ দেন। তো আর একটা ব্যাপার, সেটা হলো ওই লোকটা যে এই লেইস ফিতা বিক্রি করতো তার হাতে একটা ডুগডুগি ছিল। আমরা অনেক সময় আইসক্রিম বিক্রেতাদের হাতে ডুগডুগিগুলো দেখতাম, এখনো যারা বানর খেলা দেখায় বা এই টাইপের সাপ খেলা বা এরকম কিছু দেখায় তাদের হাতে ডুগডুগি থাকে। তো উনি এই ডুগডুগি বাজাতেন। তো অল্প সময়ের মধ্যেই এই কোচ ফল বা কুচ ফল যেটাই বলি না কেন আমরা, 3টা কোচ ফল এনে দেয়া হয়। এরপর 2টো বৃত্ত আঁকা হয়, একটা বৃত্তের মধ্যে জরিনাকে বসানো হয়। জরিনার আচার আচরণ তখন কিন্তু স্বাভাবিকই ছিল, আর ওই সময় কিন্তু দিনের বেলা 11:30 বাজে বা 12টা বাজে এরকম আর কি সময়। আর আরেকটা বৃত্তের মধ্যে ওই লেইস ফিতা বিক্রেতা বসেন। বসার পর এই 3টা কুচ ফল ওই কাঁসার বাটির নিচে রাখা হয়, আর উনি এক হাতে, বিশেষ করে বাম হাতে উনি ডুগডুগি বাজাচ্ছেন, আর ডান হাতে এই কাঁসার বাটির উপরে ওই কাঁসার চামচ দিয়ে টুং 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 এরকম শব্দ করছেন। তো আবার আর এক হাতে ডুগডুগি বাজাচ্ছেন। তো এর মধ্যে কি হয়, হঠাৎ করে এই জরিনা বমি করার ভাব শুরু করে, ওয়াক ওয়াক এরকম করছে কিন্তু তার বমি হচ্ছে না, কিন্তু জরিনা এরকম করেই যাচ্ছে। এর মধ্যে কি হয়, হঠাৎ করে জরিনার গলা থেকে একটা এই কুচ ফল বের হয়। একটা বের হলো,
কিছুক্ষণ পরে আর একটা বের হলো, তারপরে আর একটা বের হলো। এরপর জরিনা একটু স্বাভাবিক হলো, তখন আর তার বমি বমি আসছে না। আর এরপরই মূলত ওই যে যিনি লেইস ফিতা বিক্রেতা, উনি ওই বাটির উপর চামচ দিয়ে আঘাত করা থামিয়ে দেন এবং বলেন যে আপনাদের সমস্যা শেষ, জরিনা ঠিক হয়ে গেছে, ওর আর কোনো সমস্যা নেই। আর ওই যে 3টা কুচফল বের হলো, ওইটা উনি হাতে নিলেন। হাতে নেওয়ার পর ওই বাটিটা উনি সরালেন। দেখা গেল যে বাটির নিচে 3টা কুচফল রাখা হয়েছিল, সেই 3টা কুচফল এখানে আর নাই। উপস্থিত কিন্তু বেশ কিছু লোক এটা দেখেছে। তো দেখার পর সকলে চিন্তা করলো এই 3টা কুচফল কোথায় গেল, আর জরিনার গলা দিয়ে কেন 3টা কুচফল বের হলো। তো এই বিষয়ে যখন ওনারা জিজ্ঞেস করলেন, ওই লেইস ফিতা বিক্রেতা কোনো উত্তরই দিলেন না। বললেন যে এইগুলো আমাদের চিকিৎসার একটা পদ্ধতি, এটা নিয়ে আপনাদের সাথে আর কোনো কথা বলবো না, আপনার মেয়ে ঠিক হয়ে গেছে, কোনো সমস্যা নেই। তো দেখা গেল মেয়েটার মধ্যে আসলেই একটা পরিবর্তন এসেছে এবং অল্প সময়ের মধ্যেই মনে হলো জরিনার মুখটা একটু একটু করে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে কবিরাজ বললেন যে ওর পরিপূর্ণভাবে ঠিক হয়ে যেতে, আগের মতো হয়ে যেতে 10-12 দিন সময় লেগে যেতে পারে। তো এটা তো নিয়ে আর কোনো প্রবলেম নাই, লাগুক 10-12 দিন, ওটা তো কোনো ব্যাপার না। এখন ওই যিনি লেইস ফিতা বিক্রেতা, তাকে ওই পরিবার থেকে অফার করা হলো যে কিছু টাকা পয়সা নেন, কিন্তু তিনি কোনো টাকা পয়সা নেবেন না, বললেন যে না, আমি এটার বিনিময়ে কোনো টাকা নিতে পারবো না। তখন ওই পরিবারের যিনি কর্তা, মানে জরিনার বাবা, তিনি খুব করে অনুরোধ করলেন যে আপনি অন্তত আমাদের বাড়িতে 4টা ডাল ভাত খেয়ে যান, দুপুরবেলা গেরস্থ বাড়ি থেকে তো এভাবে খালি মুখে যেতে হয় না, এতে গেরস্থের অকল্যাণ হয়। এটা গ্রামের একটা মানুষের ধারণা, তবে ধারণাটা ভুল, বিষয়টা এরকম না। কারণ অবশ্যই দুপুরবেলা কোনো মেহমান আসলে তাকে খাইয়ে বিদায় করা, এটা আমাদের বাঙালিদের একটা চিরাচরিত মানে একটা নিয়ম বা মেহমানদারির একটা পদ্ধতি, এটা বহুকাল ধরে হয়ে আসছে, যেটা এখনও গ্রামীণ অঞ্চলে এই চিরাচরিত নিয়মটা ফলো করা হয়। তো সেই আঙ্গিকেই মূলত তাকে অনুরোধ করা হয়। অনেক অনুরোধের পর উনি বলেন আচ্ছা ঠিক আছে, আমি খেয়ে যাব। এরপর উনি কী করেন, ওনার কাঁধে একটা ঝোলা ছিল, আর হাতে যে লেইস ফিতা বিক্রি করার আরও একটা যে বক্স ছিল সেটা তো ছিলই। তো উনি ওনার যে ডুগডুগিটা, এই ডুগডুগিটা ওনার ঝোলার মধ্যে রেখেছেন। ঝোলার মধ্যে রেখে ওই ঝোলাটা ঘরের একটা কোনায় রেখে উনি কলপারে, মানে চাপ কল যেখানে থাকে আর কি, সেখানে হাত ধুতে গেছেন। এর মধ্যে কি হয়েছে, ওই বাড়িরই 5-6 বছর বয়সী একটা ছেলে, সে ওই যে দেখেছে ডুগডুগি বাজাতে, ওই ডুগডুগিটা তার খুব ভালো লেগেছে এবং সে এটাও খেয়াল করেছে এই লেইস ফিতা বিক্রেতা উনি ওই ডুগডুগিটা তার ঝোলার মধ্যে রেখেছেন। ওই ছেলেটা কি করেছে, যখন দেখেছে যে ওই লেইস ফিতা বিক্রেতা কলপারে হাত মুখ ধুচ্ছেন, তখন এই ছেলেটা ওই ঝোলার ভেতর থেকে ডুগডুগিটা নিয়ে সে একটা ঘরে ঢুকে বাজাতে গিয়েছে ডুগডুগি। হঠাৎ করে প্রচন্ড জোরে এক চিৎকার, আর এই চিৎকার শোনার সাথে সাথে ওই বাড়ির লোকজন তো দৌড়ে ঘরে ঢুকে গেছে, আর ওই লেইস ফিতা বিক্রেতাও উনিও দ্রুত দৌড়ে ঘরে ঢুকে গেছেন। গিয়ে দেখা গেল একটা বিভৎস দৃশ্য। ওই যে বাচ্চাটা, ওই বাচ্চাটা ঘাড় মটকানো অবস্থায়, মটকানো বলতে ঘাড়টা এমনভাবে ঘুরিয়ে দেওয়া হয়েছে যে মাথাটা আমাদের পিঠের দিকে চলে আসছে, এরকমটা অবস্থা। তো এইভাবে ছেলেটাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আর ছেলেটার মুখ দিয়ে তাজা রক্ত বের হচ্ছে। এই দৃশ্য দেখার সাথে সাথে পরিবারের সদস্যরা তারা কান্নায় ভেঙে পড়লেও ওই যে যিনি লেইস ফিতা বিক্রেতা উনি চিৎকার দিয়ে বলে ওঠেন, সর্বনাশ, এইটা কি হলো, আপনারা কেউ বাঁচবেন না, আমিও বাঁচব না, সর্বনাশ হয়ে গেছে। আপনারা কি জানেন যে কে মুক্তি পেয়েছে এখন? আপনারা জানেন না। এখন বাঁচার আর উপায় নাই, আমারও বাঁচার উপায় নাই, আপনাদেরও বাঁচার উপায় নাই। আপনারা তো শুধু দেখেছেন যে আমি একটা কাঁসার বাটির উপরে কাঁসার চামচ দিয়ে টুংটুং করে বাজাচ্ছি,
আর হাতে ডুগডুগি বাজাচ্ছি। ওই সময়ে আমি 500 জিনকে চালান করেছি, আর যাকে ধরার জন্য চালান করেছি তার নাম হচ্ছে ইয়ারু। এ খুব দুর্ধর্ষ প্রকৃতির একটা জিন। এই জিন যেদিক দিয়ে যায় সেদিকে ফসল হয় না। যদি মাটির ফসল মারিয়ে যায় সেখানে আর কখনো ফসল হয় না। এটা এমন ধরনের এক দুর্ধর্ষ জিন, এটাকে আটকানো যায় না। আর এই জিনটাকেই এখন মুক্তি দেয়া হয়ে গেছে। এই ডুগডুগি আমার হাতে ছাড়া অন্য কারো হাতে পড়লে সর্বনাশ হয়ে যায়। এখন যা হওয়ার তাই হয়ে গেছে, এক মুহূর্ত আমি এখানে দেরি করব না। আপনারা আপনাদের চিন্তা করেন, আমি আমার চিন্তা করি। এই বলে দ্রুত ওই ডুগডুগিটা হাতে নিয়ে উনি ওখান থেকে চলে যান। তবে ওই যে 3টা কুচফল, এটা কিন্তু উনি সাথে নিয়েছিলেন, এটা নিতে উনি ভুল করেন নাই। তো উনি এটা নিয়ে দ্রুত চলে যান ওখান থেকে। আর পরিবারের সদস্যরা ওই যে বাচ্চা ছেলেটা, তাকে তো দাফন কাফন করতে হবে, তারা যথারীতি সেটা শেষও করেন। ওই রাত্রে শুরু হয় ভয়ঙ্কর ঘটনা। বাইরে থেকে, মানে রাত তখন মধ্যরাতি বলা চলে, বাইরে থেকে হঠাৎ করে হুম 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 এরকম আওয়াজ আসতেছে। মনে হচ্ছে ভয়ঙ্কর কোনো কিছু একটা বাড়ির চারদিকে ঘুরছে, আর মনে হচ্ছে ঝড় তুফান শুরু হয়ে গেছে। তবে বাতাস যে হচ্ছে বিষয়টা এরকম না, কিন্তু মনে হচ্ছে কোনো কিছু ভেঙে পড়ছে আর কি, এরকম একটা অবস্থা। লন্ডভন্ড হয়ে যাচ্ছে সবকিছু। সারা রাত্রে ওনারা বাড়ি থেকে বের হন নাই। ফজরের আজানের পর যখন সূর্য ওঠা শুরু করেছে, একটু একটু আলো হয়েছে, তখন ওনারা ঘর থেকে বের হয়ে দেখেন সর্বনাশ হয়ে গেছে। বাড়ির চারদিকে আম গাছ, জাম গাছ, নারকেল গাছ যা যা ছিল সবগুলোর মাথা ভাঙা অবস্থা, মানে শেকড় থেকে উপড়ানো না, তবে মাথা ভাঙা অবস্থা এমনটা। আর তাদের যে গরু ছাগল যা যা ছিল সব মৃত অবস্থায় পড়ে আছে। বিশেষ করে গরু প্রত্যেকটা মৃত। আর গরুগুলোকে দেখে মনে হচ্ছে যে আমরা অনেক সময় যদি কোনো একটা প্লাস্টিকের বোতলে পানি খাওয়ার পর ওই বোতলটা যদি হাত দিয়ে চাপ দিয়ে একদম চ্যাপটা করে ফেলি, যেরকমটা হয়, মনে হচ্ছে যে ওই গরু ছাগলের শরীর থেকে রক্ত খেয়ে ওদেরকে চাপ দিয়ে চ্যাপটা করে ফেলা হয়েছে। ওদের শরীরের ভিতরে কিছু নাই, রক্ত নাই, একদম শুকিয়ে গেছে সবগুলো। মনে হচ্ছে এরা দুর্ভিক্ষে মারা গেছে, এমন একটা অবস্থা। আর হাঁস মুরগি ওগুলোর তো অস্তিত্বই নেই, কোথায় গেছে, হারিয়ে গেছে, কেউ বলতে পারে না। তো এই ঘটনা দেখার পর ওনারা বুঝতে পারেন যে আসলেই ওই যে যিনি লেইস ফিতা বিক্রেতা, উনি ঠিক কথাই বলেছিলেন। কিন্তু হঠাৎ করে এরকম সমস্যা হয়ে গেল, নিশ্চয়ই ভয়ঙ্কর কোনো কিছু ছাড়া পেয়ে গেছে, আর তার নাম হচ্ছে ইয়ারু। ওই দিন তো ওভাবেই চলে যায়, কোনো মতে পার করেন। সন্ধ্যার পর দ্রুত খাওয়া দাওয়া করে ওনারা ঘুমিয়ে পড়েন এবং ওনারা আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করো। গভীর রাত্রে আবার শুরু হয়ে যায় সেই ঘটনা। আবার চারদিকে ভাঙচুর শুরু হয়ে গেছে। ওনারা ওই রাত্রেও বাইরে বের হন নাই। যখন সকালবেলা ওনারা বের হয়েছেন, বের হওয়ার পর দেখা যায় ওনারা শুধু যেই ঘরগুলোতে থাকতেন সেই ঘর ছাড়া একটা ঘরও আসত নাই, সবগুলো একদম তছনছ করে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। তো এই যে সমস্যাটা শুরু হলো, এই সমস্যা তৃতীয় দিন এসে আর একটা রূপ লাভ করলো। সেটা হচ্ছে যে 2 রাত তো চলে গেল, যখন 3 নাম্বার দিন শুরু হলো, ওই দিনেই ওই পরিবারের যিনি কর্তা, ওই কর্তার 2 হাত আর কাজ করে না, মানে 2 হাত প্যারালাইজড হয়ে গেছে, 2 হাত কাজ করে না। তখন ওই পরিবারে ওই ব্যক্তির 4 জন ছেলের মধ্যে এক ছেলে, তিনি চিন্তা করলেন যে এইভাবে তো চলতে দেয়া যায় না। সমস্যাটা যেহেতু অনেকটা সমাধান করেছিল সেই
ডুগডুগিওয়ালা বা লেস ফিতাওয়ালা, তার খোঁজ নিতে হবে, তিনি কোথা থেকে আসছেন। তো উনি বাড়ি থেকে বেরিয়ে পড়েন। তো ওই সময় বেরিয়ে পড়ে খোঁজ নিতে বহলবাড়ি খাদিমপুর নামক একটা জায়গা রয়েছে। যারা ওই এলাকায় আছেন হয়তোবা তারা চিনে থাকতে পারেন। তো এই বহলবাড়ি খাদিমপুর এলাকায় এই ডুগডুগিওয়ালার খোঁজ পাওয়া যায়। তো মানুষের কাছে শুনতে শুনতে সেই ডুগডুগিওয়ালার যেই থাকার জায়গা সেখানে যাওয়ার পর একজন মহিলা বলেন যে, বাবু রে, তুমি তো আসলে ঠিক সময়ে আসো নাই। এই ডুগডুগিওয়ালা গত কয়েকদিন আগে মারা গেছে। ডুগডুগিওয়ালার কোনো স্ত্রী পরিবার পরিজন ছিল না। আমি তাকে খাবার রান্না করে খাওয়াইতাম। তো আমি সকালবেলা খাবার দিতে গিয়ে তাকে ডাকাডাকি করতেছি, কোনো সারা শব্দ নাই, ঘর ভেতর থেকে বন্ধ। অনেকক্ষণ ধরে ডাকাডাকি করতেছি। পরে আরও কিছু লোকজন নিয়ে এসে ঘরের এই দরজা ভেঙে দেখি এক ভয়ঙ্কর অবস্থা। দেখি তার ঘরের যেই শুকনো মেঝে, মাটির মেঝে, এর ভেতরে তার মাথা ঢোকানো আর বডিটা বাইরে। মনে হচ্ছে যে কোনো কিছু তাকে এই মাটির মধ্যে মাথাটা চাপ দিয়ে ঢুকিয়ে দিয়েছিল, আর এতেই সে মারা গেছে। তার ঘরের জিনিসপত্র ওই রকমই আছে। আমরা বাবু এগুলো কিছু ধরি নাই, কারণ হচ্ছে এই লোকটা কালো জাদু করত এবং অনেক মানুষের অনেক ক্ষতি করেছে। আমি একটু ভয়টাই পাইতাম এই লোকটাকে, তবে আমার কোনো ক্ষতি করে নাই। উপকার বলতে আমি তাকে খাওয়াইতাম, এর জন্য সে টাকা দিত। আমার এতটুকু উপকার হতো, আর টাকা পয়সা কখনো সে বাকি রাখতো না। তবে এর বাড়ি কোথায় তা আমি ঠিক ভালো করে বলতে পারি না, অনেকদিন ধরে এদিকে আসে। তো এই বহলবাড়ি খাদিমপুরে এই ডুগডুগিওয়ালা বা লেস ফিতাওয়ালার বাড়িতে যখন এই লোকটি আসে, এসে এই ধরনের কথা শোনার পর উনি খুব অবাক হন যে ইনি কালো জাদু করেন, উনি মানুষের ক্ষতি করেন, তাহলে আমাদের কেন উপকার করলো? এই বিষয়টা না তার মাথায় ধরে না। তো যাই হোক, উনি যখন ওই ডুগডুগিওয়ালার বাড়িতে চলেই আসছেন, তো আসার পর ঘরের একটা জায়গায় ওই যে একটা ডুগডুগি ছিল না, ওই ডুগডুগিটা পড়ে থাকতে দেখেন। তো ওইটা পড়ে থাকতে দেখার পর উনি ওই ডুগডুগিটা হাতে নেন। হাতে নেওয়ার পর একটা অদ্ভুত জিনিস দেখতে পান ওই ডুগডুগির সাথে অদ্ভুত কিছু জিনিস বাঁধা রয়েছে। যেমন ছোট ছোট পাথরের মতো কিছু একটা, তারপরে ছোট ছোট তাবিজের মতো কিছু, এরকম বেশ কিছু জিনিস বাঁধা রয়েছে। আরও একটা জিনিস দেখতে পান, এখানে 3টা কুচফল বাঁধা রয়েছে। তো 3টা কুচফল, উনি চিন্তা করেন যে এই 3টা কুচফল সম্ভবত আমাদের বাড়ি থেকে তিনি নিয়ে আসছেন, যেটা আমার বোনের গলা দিয়ে বের হয়েছিল। আবার যেই 3টা কুচফল কাঁসার বাটির নিচে রাখা হয়েছিল, হয়তোবা এটাই সেই 3টা কুচফল। তো উনি কি মনে করে এই 3টা কুচফল ওই ডুগডুগি থেকে খুলে হাতে করে বাড়িতে নিয়ে আসে। তো উনি তো বাড়িতে চলে আসছেন। বাড়িতে আসার পর এই ব্যাপারটা পরিবারকে খুলে বলেন। এদিকে তার বাবা তো 2 হাত প্যারালাইজড হয়ে আছে এবং অসুস্থ হয়ে পড়েছেন। তবে কেউ মেলাতে পারছেন না যে এই খারাপ লোকটা কেন তাদেরকে আগ বাড়িয়ে উপকার করতে গেল। এইটা তো কোনো হিসাবেই আসে না, কারণ তার তো এটা করার কথা না। সে এটাও শুনে আসছে সে মানুষের এই ব্ল্যাক ম্যাজিক করে ক্ষতি করার বিনিময়ে মোটা অঙ্কের টাকাও নিত। অথচ সে এখানে এমন ভাবটা দেখিয়েছে যে সে মানুষের উপকার করার জন্যই এইভাবে হয়তো বা ঘুরে বেড়ায়, বা সে এখানে এই জরিনার বিশাল একটা উপকার করেছে। এই বিষয়টা তারা কোনোভাবেই মেলাতে পারে না। এরই মধ্যে যখন রাত নেমে আসে, ওই রাতে আবারও তাণ্ডব শুরু হয়। যথারীতি এই রাত্রে ওনারা বাইরে বের হন নাই, কিন্তু সকালবেলা ওই বাড়ির যিনি কর্তা, মানে আমাদেরকে যিনি ঘটনা দিয়েছেন রবি ভাই, আর রবি ভাইকে যিনি দিয়েছেন তার বাবার দাদার বাবা, উনি মারা গিয়েছিলেন। আর পরদিন সকালবেলা থেকেই
তার স্ত্রী, তার আবার এক হাত প্যারালাইজড হয়ে যায়। যেহেতু তার এক হাত প্যারালাইজড হয়ে গেছে, তার মানে হচ্ছে তারও আর এক হাত প্যারালাইজড হয়ে যাবে বা শরীর প্যারালাইজড হয়ে মারা যাবেন। এইভাবেই পরিবারের সকলে মারা যাবেন। এখন এইভাবে তো বসে থাকা যায় না। পরিবারের একজন সদস্য মারা গিয়েছে, পরিবারের কর্তা মারা গিয়েছে, তাকে দ্রুত দাফন কাফন করে এখন সবচেয়ে বড় দায়িত্ব হয়ে পড়ে যে এই সমস্যা থেকে কিভাবে আল্লাহর অশেষ রহমতে রক্ষা পাওয়া যায়। এখন কিভাবে কি করবেন কিছুই তো মাথায় ধরে না, কারণ কার কাছে যাবেন, কি করবেন। লোকমুখে জিজ্ঞেস করলেন যে কার কাছে যাই, কি করি। তখন কয়েকজন লোক পরামর্শ দিল যে তুমি কুষ্টিয়ার গোলাপনগরের কাছে এক হুজুর আছে, তার কাছে যাও। তো হুজুরের নামটা বলতে পারেন, অনেক আগের তো নাম বলা সম্ভব হয়নি আর কি, বা জানাও ওইভাবে সম্ভব হয়নি। তো উনি তখন কি করেন, কুষ্টিয়ার গোলাপনগরের কাছে একজন হুজুর আছে, তার সাথে গিয়ে দেখা করেন। তার সাথে গিয়ে দেখা করার পর বলেন যে এই ব্যাপার, এই ধরনের ঘটনা ঘটেছে, আর ইয়ারু নামে একজনের কথা বলেছে যে খুব দুর্ধর্ষ টাইপের একটা জিন। ইয়ারুর কথা শোনার সাথে সাথে সেই হুজুর নড়ে চড়ে বসে, বলে যে ইয়ারু, তুমি কি জানো যে এই ইয়ারুকে আমি একবার বন্দি করেছিলাম, ও আবার মুক্তি পেয়ে গেছে। কিন্তু কিভাবে মুক্তি পেল, ও আবার ছাড়া পেয়ে গেছে, তাহলে তো ভয়ঙ্কর তাণ্ডব চালাবে এখন। তখন ওই হুজুর বলতে থাকেন তাকে যে কিভাবে উনি ইয়ারুকে বন্দি করেছিলেন, বা ইয়ারু আসলে কে, আর ইয়ারুর সাথে তার কথা হয়েছিল কিভাবে হলো, সেই বিষয়টা উনি বলেন। আমাদের এই ঘটনার মধ্যে এটাও একটা ঘটনা, কারণ এটা না বললে আসলে ইয়ারু ঘটনাটা অসমাপ্ত থেকে যাবে। তো হুজুর উনি বলতে থাকেন যে উনি যেই গ্রামে থাকেন, এই গোলাপনগর, এই গোলাপনগরে বেশ কিছু বছর আগে একটা সমস্যা দেখা দেয়। সেটা হলো যে ওই গোলাপনগরের একজন মাঝি, মাঝি বলতে আসলে মাঝিও বলা ঠিক হবে না, উনি মূলত একজন মাছ বিক্রেতা, জেলে। তো তার নাম হচ্ছে মোজাম্মেল। তো এই মোজাম্মেল একদিন মাছ ধরতে গিয়ে আর বাড়িতে ফেরত আসে নাই, গায়েব হয়ে যায়। তার ডেড বডিও পাওয়া যায়নি। মূলত মোজাম্মেল তখন এই পাকশি হার্ডিন্স ব্রিজের আশেপাশে উনি একটা নৌকা নিয়ে মাছ ধরতেন, আর মাছ ধরায় তার যথেষ্ট পারদর্শিতা ছিল। অনেকেই তার কাছ থেকে মাছ কিনতো, এমনকি আগে থেকে বায়নাও দিয়ে রাখতো যে মাছ পেলে তাকে যেন আগে দেয়। তো এতটা জনপ্রিয়তা ছিল মোজাম্মেলের, আর মাছ আল্লাহর রহমতে সে ভালোই পেত, যার কারণে এই জনপ্রিয়তাটা সৃষ্টি হয়েছিল। তো এই মোজাম্মেল হঠাৎ করেই হারিয়ে যায়, তাকে তো আর পাওয়া যায় না। এর একদিন পর হঠাৎ করে একটা 12-13 বছর বয়সী মেয়ে গোসল করতে গিয়ে নদীতে হারিয়ে যায়, তারও ডেড বডি পাওয়া যায় না। তো চিন্তায় পড়ে যায়, কি ব্যাপার, মোজাম্মেল হারিয়ে গেল, তারপরে একটা মেয়ে হারিয়ে গেল। তো ওনারা তো আসলে কোনো কিছুই বুঝতে পারছিলেন না যে কি হচ্ছে। তো ওই সময় তো পদ্মা অনেক খরস্রোতা ছিল, প্রমত্তা পদ্মা বলতে আমরা যেটা বুঝি সেরকম ছিল। তবে যারা হারিয়ে গেছে প্রত্যেকেই সাঁতারে পারদর্শী, এবং যেই জায়গা থেকে হারিয়েছে ওখানে নদীর ঘাট ছিল, সেখান থেকে আসলে ওইভাবে হারিয়ে যাওয়ার কথা না, এবং অনেক দিনের মধ্যে ওখান থেকে কেউ হারায়ও নাই। তাহলে কেন এরকমটা হলো? কাকতালীয়ভাবে যদি মেনেও নেওয়া যায়, কিন্তু একটা বিষয় কোনোভাবে মেনে নেওয়া যায় না, পরের দিন আর একটা বাচ্চা ছেলে, 6-7 বছরের বয়সে একটা বাচ্চা ছেলে, সেও হারিয়ে যায়। পরপর 3 দিন হারিয়ে গেল। এই 3 দিনের মধ্যে প্রথমে তো হারিয়েছিল মোজাম্মেল, মোজাম্মেলের কোনো খোঁজ খবর নাই, আর অন্যদের তো নাই। তাহলে তারা কেন হারিয়ে গেল? মোজাম্মেলের নৌকা রয়েছে, মোজাম্মেল নাই, আর অন্য দুইজনের কথা তো বাদই দিলাম। এরা আসলে কোথায় গেল? তখন লোকজন এই বিষয়টা নিয়ে খুব চিন্তিত হয়ে পড়ে। তো এরই মাঝে কি হয়, একজন মাঝি, উনি আবার কি করতেন, রূপপুর, যেটা ঈশ্বরদী থানায় আর কি, উনি কি করতেন,
মাঝে মাঝে ওনার নৌকায় মালামাল নিয়ে ওই রূপপুরে দিতে যেতেন। তো উনি এরকম কিছু মালামাল নিয়ে রূপপুরে দিয়ে ফিরতে ফিরতে রাত হয়ে গিয়েছিল। ওনার নৌকায় ছোট্ট একটা হারিকেন ছিল, তো উনি নৌকাটা বেয়ে অন্য পাশে যাচ্ছিলেন আর কি। তো উনি যখন মাঝ নদীতে চলে আসছেন, হঠাৎ করে দেখেন যে মাঝ নদীতে বড় পাথরের মতো কোনো কিছু একটা বা পাহাড়ের মতো কিছু একটা দেখা যায়। তো উনি এইখানে এই জিনিস দেখে খুব অবাক হন, কেননা এইখানে তো এরকম পাহাড়ের মতো কোনো কিছু থাকার কথা না। উনি কি করেছেন, একটু নৌকা নিয়ে একটা সাইডে গেছেন, এখানে জিনিসটা কি আসলে এটা বোঝার জন্য। তবে তার আগে উনি কি করেছেন, ওই হারিকেনের আলোটা নিভিয়ে দিয়েছেন। আস্তে আস্তে নৌকা চালিয়ে চালিয়ে দূর থেকে কিছুটা বোঝার চেষ্টা করেছেন। উনি চিন্তা করলেন যে এটা কি, এটা আমাকে বুঝতে হবে, নাকি আমি চোখের ভুল দেখছি। কিন্তু চাঁদের আলো ছিল, উনি কিন্তু ভুল দেখছিলেন না। আরো ভালো করে দেখার জন্য উনি চিন্তা করলেন যে পাশে ছোট ছোট নল খাগড়ার মতো হয়েছিল একটা জায়গায় এক পাশে, অনেকে এটাকে ধৈঞ্চা বলে আর কি। তো উনি নৌকা নিয়ে ওইটার ভিতরে ঢুকেছেন, ঢুকে ভালো করে বোঝার চেষ্টা করছেন। উনি স্পষ্টভাবে এখন দেখলেন সেটা হচ্ছে এতক্ষণ পাহাড়ের মতো যে জিনিসটা উনি মনে করেছেন ওটা আসলে পাহাড় না, ওইটা দানবের মতো একটা অবয়ব, এবং এই অবয়বটার একটা মাত্র হাত, এবং এই হাতটা কিন্তু স্বাভাবিকভাবে যেখানে হাত থাকে সেখানে না, বুকের উপরে একটা হাত, আর ভয়ঙ্কর তার চোখ। তবে দাঁত বা এরকম কোনো কিছু খুব একটা বোঝা যাচ্ছে না। তবে একটা জিনিস খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে মানুষের মতো কিছু অবয়ব, শত শত অবয়ব ওই জিনিসটা চতুর্দিক থেকে ঘিরে বারবার সিজদা দিচ্ছে। একবার সিজদা দেয়, একবার ওঠে, একবার সিজদা দেয়, একবার ওঠে, এবং প্রত্যেকেই হুম 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 এরকম করে কোনো কিছু শব্দ করছে। তো উনি এটা দেখার পর চিন্তা করলেন যে কি ব্যাপার, এরা কারা, এই ভয়ঙ্কর দানবটা এটা কি, আর এই যে মানুষের মতো যেগুলো দেখা যায় এগুলোই বাকি। তো উনি ঘাপটি মেরে বসেই আছেন যে শেষ পর্যন্ত কি হয় আমি এটা দেখব। অনেকক্ষণ হয়ে যাওয়ার পর, কতক্ষণ ওখানে ছিলেন আসলে এটা উনিও বলতে পারেন না, তো হঠাৎ করে উনি দেখলেন যে ওই যে পাহাড়ের মতো জিনিসটা ওটা ভুস করে পানির মধ্যে চলে গেল, আর ওই যে মানুষের মতো যে অবয়বগুলো এগুলো সাঁতরে নদী পার হয়ে কোথায় যেন মিলিয়ে গেল। তো এরপর উনি নৌকা নিয়ে আস্তে আস্তে আবার তীরে চলে আসেন। তো এইটা কিন্তু উনি তখনও কাউকে বলেন নাই। এবার আসি পরের দিনের কথা। ওই গ্রামে আর একজন লঞ্চ চালক থাকতেন। হার্ডিঞ্জ ব্রিজ থাকাকালে তখন কিন্তু উপর দিয়ে ট্রেন পার হতো, আর মানুষের পায়ে হাঁটার পথও ছিল। আর তখন তো এই যে এখন যেরকম লালন শাহ সেতু হয়েছে, তখন তো এরকম ছিল না। লালন শাহ সেতু তো খুব বেশি দিন হয়নি। তখন এই নদী পার হওয়ার জন্য মানুষ নৌকা বা ছোট ছোট লঞ্চ টাইপের কিছু জিনিস ছিল, আবার ছোট ছোট স্টিমারের মতো জিনিসও ছিল, এইগুলো পার হতো। তো ওই গ্রামের একজনের বসবাস ছিল, যিনি এই একটা লঞ্চের মতো কোনো এরকম একটা নৌযান চালাতেন। তো ওনার বাড়ি ছিল আবার কুষ্টিয়ার গোলাপনগরে। তো উনি এই পাশে এটা চালিয়ে যাত্রী নামিয়ে দেন, কিন্তু দেখেন যে বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পরে দেখেন যে এই পাশে আর কোনো যাত্রী নাই, যেহেতু ওনাকে বাড়ি যেতে হবে, ওনার বাড়ি তো ওই পাশে। তো উনি চিন্তা করেন যে এখন এটা চালিয়ে ওই পাশে চলে যাই। তো উনি চালিয়ে ওই পাশে যাওয়া শুরু করলেন। ওই সময় কিন্তু ওনার একটা ফ্ল্যাগ লাইট ছিল, তবে সেটা খুব টিমটিমে টাইপের ফ্ল্যাগ লাইট, এখনকার মতো এত শক্তিশালী আলো কিন্তু তখন হতো না, মানে কোনো মতে দেখা যায় আর কি, এরকম অবস্থা। তো উনি ওটা চালিয়ে যাচ্ছেন। হঠাৎ করে উনি নদীর মাঝখানে কোন একটা পাহাড়ের মতো কোন একটা অবয়ব ওনার কাছে মনে হয়, ঠিক যেমনটা আগের রাত্রে ওই যে মাঝির কাছে মনে হয়েছিল। তো উনি যখন এটা দেখেছেন, দেখার পর কি করেছেন, একটু ভালো করে বোঝার জন্য উনি ওই ফ্ল্যাগ লাইটটা ওই দিকে ধরেছেন। যখনই ধরেছেন তখনই উনি
দেখেন যে ওই যে পাহাড়ের মতো একটা জিনিস, এটা একটা অবয়ব, তবে ওই অবয়বটাকে উনি ভালো করে বুঝতে পারেন ওটা কি, মনে হলো এটা ভুস করে পানির মধ্যে চলে গেল। আর ওই যে মানুষের মতো যেই অবয়বগুলো দেখা যাচ্ছিল, ওই জিনিসগুলো দ্রুত সাঁতার কাটা শুরু করলো। সাঁতার কাটতে কাটতে নদীও পার হয়ে গেল। আর উনিও কিন্তু ওনার ওই লঞ্চ বা স্টিমার যেটাই ছিল ওই সময়, ওইটার আবার স্পিড বাড়িয়ে দিয়েছেন মোটরের। তখন উনি আবার ওই মানুষ যারা সাঁতার কাটছে তাদের পিছু নেন। ওরা সাঁতার খুব দ্রুত গতিতে কাটছিল। তো উনি যখন একদম কিনারে চলে আসছেন ওনার এই নৌযান নিয়ে, তখন অনেকেই তো দৌড়াচ্ছেন বিভিন্ন দিকে, ওই যে যারা নদী থেকে সাঁতার কেটে উঠে চলে যাচ্ছে। এর মধ্যে একটা জায়গায় উনি ফ্ল্যাগ লাইট ধরেছেন এবং যেই অবয়বটার উপরে পড়েছে সে আবার ঘুরে আবার তার দিকে তাকায়। তাকানোর পর উনি চমকে ওঠেন, আরে এটা কি? এইটা তো সেই মোজাম্মেল যে 3-4 দিন আগে নদীতে হারিয়ে গিয়েছিল। আর মোজাম্মেলকে উনি খুব ভালোভাবে চিনতেন, কারণ হচ্ছে উনি মোজাম্মেলের কাছ থেকে মাঝে মাঝে মাছ কিনতেন। মোজাম্মেল তার দিকে তাকায় এবং সে মুহূর্তের মধ্যেই মনে হলো কোথায় যেন চলে গেল। কিন্তু মোজাম্মেল সে এখানে কি করে? সে তার পরিবারের কাছে গেল না, মোজাম্মেল বেঁচে আছে। আর আশেপাশে আরো যারা ছিল এরাও কি মোজাম্মেলের মতো? ওই না কোনো কিছু মেলাতে পারেন না। উনি দ্রুত ওই ঘাটে চলে আসেন। ঘাটে আসার পর উনি বাড়িতেও চলে যান। পরের দিন যারা ওই গ্রামের লোকজন আছে, অলৌকিক বা অদ্ভুত কিছু ঘটলে বা কোনো সমস্যা হলে একটা জায়গায় বসে ওনারা আলোচনা করতেন, এই সমস্ত বিষয় নিয়ে আসলে গল্পগুজব করতেন আর কি। সেখানে এই যে স্টিমারের বা লঞ্চের সারেং যিনি, উনিও আসছেন, যেহেতু উনি ওই গ্রামের গোলাপনগরের। উনি আসার পরে এই বিষয়টা তোলেন। যখন উনি তুলেছেন তখন ওই মাঝিও বলেন যে হ্যাঁ, সেও এই একই জিনিস দেখেছে। আর ওই সারেং যখন বলেছে তিনি মোজাম্মেলকে দেখেছেন, তখনই সবার টনক নড়ে যে মোজাম্মেল এখানে কিভাবে এলো? তাহলে ওই যে মেয়েটা হারিয়ে গেল 12-13 বছরের, আবার একটা বাচ্চা হারিয়ে গেল, এরা কোথায়? নিশ্চয়ই এমন কোনো ব্যাপার রয়েছে যেটা আমরা জানি না। তখন গ্রামের লোকজন স্থানীয় একজন হুজুর এই গোলাপনগরের, তার কাছে যান। তার কাছে যাওয়ার পর এই বিষয়গুলো খুলে বলেন। তিনি হচ্ছেন সেই হুজুর যিনি এই যে ইয়ারু সম্পর্কে বলছেন। তো যাই হোক, তার কাছে গিয়ে যখন বলা হয় তখন উনি যেই জিনগুলোর সাথে তার সম্পর্ক ছিল, ভালো সম্পর্ক ছিল, এরকম 3 জন মুখবির জিন ছিল যারা তাকে বিভিন্ন ধরনের সংবাদ সংগ্রহ করে দিত। তো এরকম একজন মুখবির জিনের সাথে আলোচনা করেন যে আসলে ব্যাপারটা কি। তখন ওই মুখবির জিন কিছু তথ্য সংগ্রহ করে এনে দেয় এবং ওই মুখবির জিন বলে যে এখানে যে জিনিসটাকে দেখা গিয়েছে এটা মূলত ভয়ঙ্কর দুর্ধর্ষ প্রকৃতির একটা জিন। আর এই জিনটা পুরুষ কোনো জিন নয়, এটা মহিলা জিন। আর এটা এতটাই শক্তিশালী যে এটাকে সহজে ধরা যায় না, এটাকে আটক করা অনেকটা অসম্ভব বলা চলে। কোনো জিন এটাকে আটক করতে পারে না, মানুষ পারে। আর এটাকে আটক করার পদ্ধতি শুধু একজনই ভালো করে বলতে পারে, সেটা হচ্ছে এই হার্ডিন্স ব্রিজের নিচের এলাকায় একজন জিন সর্দার রয়েছে, যিনি পানির নিচের জিন সর্দার। তিনি এই বিষয়ে অবগত আছেন। আর এই ইয়ারু এই জিন সর্দারের আন্ডারে ছিল বহু বছর। তবে কোনো কারণে এই জিন সর্দার ইয়ারুকে এখান থেকে বের করে দিয়েছে। এই জিন সর্দারের খুব আস্থাভাজন একজন ছিল এই ইয়ারু, কিন্তু কি কারণে বের করে দিয়েছে এই বিষয়টা বলা মুশকিল। এটা সম্পর্কে আরো বিস্তারিত তথ্য নিতে হবে, কিন্তু এই জিন সর্দারের কাছে গিয়ে তথ্য নেওয়াটা এটা খুব কঠিন ব্যাপার। এই জিন সর্দার ভালো, তবে অনুমতি সাপেক্ষে তার তথ্য নেওয়া যেতে পারে। তখন এই মুখবির জিনকে সেই হুজুর অনুরোধ করেন, তাহলে তুমি সেই জিন সর্দারের কাছে গিয়ে আমার সালাম জানাও এবং বলো যে ইয়ারু আবার ভয়ঙ্কর তাণ্ডব শুরু করেছে। ইয়ারু সম্পর্কে জানার জন্য এবং তাকে বন্দী করার জন্য তার সহযোগিতা আমার প্রয়োজন, এই বিষয়ে আমি তার সাথে কথা বলতে চাই।
তো সেই মুখবির জিন একদিন সময় নেয়, একদিন সময় নিয়ে আসার পর তখন এই হুজুরকে একটা চিরকুট হাতে ধরিয়ে দেন, মানে একটা চিঠির মতো, খুব বেশি বড় চিঠি না। তো সেই চিঠিতে সালাম ছিল যে আসসালামু আলাইকুম, আমি অত্র এলাকার পানির নিচের জিন সর্দার, আপনি আমার সাথে দেখা করতে এসেছেন বা আসতে চান, এজন্য আমি অনুমতি দিচ্ছি। এরপরে কিভাবে কিভাবে ওই হুজুর ওইখানে পৌঁছাবেন ওই জিন সর্দারের কাছে, এই বিষয়ে কিছু ব্যাপার স্যাপার লেখা ছিল বা একটা প্রক্রিয়া লেখা ছিল। তো সেই প্রক্রিয়া উনি অনুসরণ করছেন, আর অনেক বিস্তারিত প্রক্রিয়া ছিল, এই বিষয়গুলো আসলে ওইভাবে জানা যায় না। তবে হ্যাঁ, যতটুকু জানা যায় ততটুকু শুধু উপস্থাপন করা পসিবল। তো নির্দিষ্ট সময়ে সেই মুখবির জিনকে সাথে নিয়ে উনি নদীর একটা নির্দিষ্ট জায়গায় যান, মানে তীরের একটা জায়গায় যান। যাওয়ার পর ওই চিরকুটে কোরআনের কয়েকটা আয়াত লেখা ছিল, সেই আয়াতগুলো উনি পড়া শুরু করেন। এরপরে ওই জায়গাটাতে একটা ভয়ঙ্কর পাক সৃষ্টি হয় এবং ওখান থেকে একটা সিঁড়ির মতো বের হয়ে আসে। তখন ওই মুখবির জিন এবং হুজুর ওই সিঁড়ি দিয়ে নিচে চলে যান। নিচে চলে যাওয়ার পরপরই দেখেন সেখানে বিশাল একটা প্রাসাদের মতো, আর ওখানে যাওয়ার পর ছোট্ট 5-6 বছর বয়সে একটা নুরানি চেহারার বাচ্চা বেরিয়ে আসে। বাচ্চা বেরিয়ে এসে ওই হুজুরের ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলি, আমরা কেনি আঙ্গুলি বলি অনেক সময়, তো এই কনিষ্ঠ আঙ্গুলি বা কেনি আঙ্গুলি এটা এক হাত দিয়ে চেপে ধরে। সব বাচ্চারা আমাদের এক আঙ্গুল ধরে না, বিশেষ করে এই কনিষ্ঠ আঙ্গুলি ধরে, তো ওরকম ধরে। ধরার পরে ওই হুজুরের কাছে মনে হয় একটা মানুষের হাত এত গরম হয়, আসলে ওরা তো মানুষ ছিল না এটা ওরা জানতেন, কিন্তু কারো হাত এত গরম হয় মনে হচ্ছে তার আঙ্গুল পুড়ে যাবে, কিন্তু উনি হাতটা সরিয়েও নিতে পারছিলেন না। সাথে তার মুখবির জিন ছিল। তো ওই বাচ্চাটা তাকে হাত ধরে টানতে টানতে একটা জায়গায় নিয়ে যায়। গিয়ে দেখা যায় সিংহাসনের উপরে একজন ব্যক্তি বসে আছেন, খুব সুন্দর চেহারা, জুব্বা পরা, লম্বা দাড়ি, তারও নুরানি চেহারা আর কি। তো তার কাছে গিয়েই উনি খুব বিনয়ের সাথে সালাম দেন, উনিও খুব সুন্দরভাবে সালাম গ্রহণ করেন এবং তাকে বসতে বলেন। তো বসার পর তখন এই হুজুর বলেন যে ইয়ারু সে এই এলাকায় তাণ্ডব চালাচ্ছে, এরকম 3 জন ব্যক্তিকে অলরেডি নিয়ে গেছে, আর এরকম ঘটনা ঘটছে যে এখানে এরকম কিছু মানুষের মতো অবয়ব যারা এরকম তাকে সিজদা দিচ্ছে, আবার সাঁতার কেটে উঠে চলে যাচ্ছে মানুষ দেখলে। এর মধ্যে মোজাম্মেল নামে একজন আছে, অথচ মোজাম্মেল হারিয়ে গেছে, এরকম বিস্তারিত সবকিছু বলেন। এ কথা শোনার পর ওই যিনি জিনের সর্দার উনি একটা দীর্ঘশ্বাস ফেলেন এবং বলেন যে আমার বয়স প্রায় 1500 বছর, কিন্তু ইয়ারুর বয়স 2000 বছরেরও বেশি। এই ইয়ারু খুবই শক্তিশালী প্রকৃতির একটা জিন, ও ওর গোত্র থেকে বিতাড়িত হয়। বিতাড়িত হওয়ার পর আমার সাথে ওর দেখা হয়। ইয়ারু আমার মতোই পানির জিন। মনে রাখবা, ইয়ারু কিন্তু কখনো কোনো ব্যক্তির উপর আছর করে না, ইয়ারুকে হাজিরও করা যায় না। ইয়ারু কোনো ব্যক্তির উপর আক্রমণ করে তাকে হত্যাও করে না। ইয়ারু যাদেরকে নিয়ে গেছে তারা সবাই জীবিত আছে। ইয়ারু পুরো একটা অঞ্চলের উপর আক্রমণ করে, আর অঞ্চলের উপর আক্রমণ করে কাউকে মেরে ফেলে না, কিন্তু ওই লোকগুলা হারিয়ে যায়। আর এই হারিয়ে যাওয়া লোকগুলোকে নিয়েই ও একটা বিশেষ সেনাবাহিনী তৈরি করছে, এবং এই সেনাবাহিনীর মোকাবেলা করা জিনদের জন্য খুব কঠিন হয়ে যাবে। তবে এই লোকগুলোকে আর ফেরত পাওয়া যাবে না কখনো। তবে ইয়ারুকে আটকানোর পদ্ধতি আমি বলতে পারবো। তবে মনে রাখবা, ইয়ারুকে কোনো মানুষ আটকাতে পারে, জিন না। আর ওকে কিন্তু একবার আটকানোর পর যদি ছুটে যায় তাহলে ওকে আটকানো খুব মুশকিল, এটা মনে রাখবা। এরপর ইয়ারুকে আটকানোর কিছু পদ্ধতি ওই জিন সর্দার শিখিয়ে দেন। শেখানোর পর
ঠিক একই রকমভাবে সেখান থেকে বিদায় নেওয়ার জন্য বের হয়ে যাবেন, তখন ওই জিন সর্দার বলে দেয়, মনে রাখবা আমি কারো সাথে দেখা দেই না, তোমার সাথে আমার আর দেখা হবে না, আমার সাথে দেখা করার চেষ্টা করবা না, যাও এখন সসম্মানে তুমি চলে যাও। এখন ওই হুজুর বলছে এখন যাবো কিভাবে? বলে তোমরা দুজনই চোখ বন্ধ করেছো, তার সাথে মুখবির জিন ছিল, যখন মনে হবে এখন চোখ খুলবা দেখবা তোমরা উপরে চলে গেছো। সত্যি তাই, তারা চোখ বন্ধ করেন, কিছুক্ষণ পর চোখ খোলেন, দেখেন তারা উপরে চলে আসছেন, মানে নদীর একদম পারে দাঁড়িয়ে আছেন তারা। তো ওখান থেকে চলে আসার পর শুরু হয়ে যায় সেই হুজুরের কাজ, ইয়ারুকে বন্দি করতে হবে। কিন্তু ইয়ারুকে বন্দি করা এটা কিন্তু খুব দুরূহ একটি ব্যাপার ছিল, কিন্তু হুজুর যে প্রক্রিয়া শিখিয়ে দিয়েছিলেন সেই প্রক্রিয়া অবলম্বন করতে হবে। হুজুর ওই গ্রামে ফেরত এসে সব কথা খুলে বলেন যে এই ঘটনা, আমার 3 জন শক্ত সমর্থ টকবগে সাহসী তরুণ চাই। তো হুজুর এই 3 জন তরুণকে পেয়েও যান। ওখানে অনেক মানুষের উপস্থিতি ছিল যদিও বা, তবে হুজুর নিষেধ করেছিলেন যে এখানে আপনারা চাইলে আসতে পারেন, তবে না আসাটাই ভালো, যে কারো ক্ষতি হয়ে যেতে পারে। মূলত রাতের বেলা এই কাজটি করতে হবে। তো গভীর রাতের বেলা বেশ কিছু লোক, বিশেষ করে 3 জন লোক তো তার সাথেই ছিল, একটি গণ্ডির মধ্যে ওই হুজুর সহ 3 জন বসেন। বসার পর হুজুর ওই জিন সর্দারের শিখিয়ে দেয়া পদ্ধতি অনুযায়ী রুকিয়া শুরু করেন। আর সবচাইতে অদ্ভুত ব্যাপার হচ্ছে এই যে 3 জন সাহসী পুরুষ ওই গণ্ডির মধ্যে বসে আছে, তাদের প্রত্যেকের হাতে একটা চিরকুট ছিল, দোয়া লেখা ছিল, সেই দোয়াগুলো পড়তে বলা হয়েছিল, আর সেই সাথে তাদের হাতে একটি করে কুচফল ছিল। তো তারা তো বসে আছে, তো হুজুর তো তার ওই পদ্ধতি অনুযায়ী শুরু করে দিয়েছেন রুকিয়া। অল্প সময়ের মধ্যে নদীতে ভয়ঙ্কর পাক সৃষ্টি হয়, আর ওই পাকের ভেতর থেকে একটা ভয়ঙ্কর অবয়ব বের হয়ে আসে। এই অবয়বটাকে সর্বপ্রথম এই হুজুরই খুব ভালোভাবে দেখেছে। ওই পাকের মধ্যে থেকে তার অর্ধেক শরীর বের হয়ে আসে, এই অর্ধেক শরীরও মনে হচ্ছে আকাশ ছুঁয়ে ফেলবে এমন একটা অবস্থা। এর চুলগুলো অনেক লম্বা লম্বা, তবে মহিলা না পুরুষ এরকম বোঝা যায় না, মানে এমন চেহারা। আর চোখ তো খুব লাল টকটকে, আর তার 2টো দাঁত হচ্ছে বাঁকানো দাঁত, লম্বা দাঁত কিন্তু বাঁকানো, মানে মুখ থেকে বের হয়ে এসে একটা ডান দিকে বেঁকে গেছে আর একটা বাম দিকে বেঁকে গেছে, আর দাঁত 2টো খুবই সুচালো। এই জিনিসটা, তার স্বাভাবিক কোনো হাত নাই, বুকের উপর একটা ভয়ঙ্কর হাত রয়েছে। এই জিনিসটা ওখান থেকে বের হয়ে উঠেই ওই হুজুরকে বললে, এই কিরে হুজুর, তুই আমার কাছে কি চাস? আমার কাজে বাধা সৃষ্টি করছিস কেন বল? তখন ওই হুজুর বলে, তুমি কেন এই গ্রামের 3 জনকে নিয়ে গেছো, তুমি কি চাও সেটা বলো। তখন ওই ইয়ারু বলতে থাকে যে আমি অন্যান্য জিনের মতো সাধারণ কোনো জিন না, আমি জন্মগতভাবে শক্তিশালী একটা জিন, আর আমি পানির জিন, আমি সবচেয়ে শক্তিশালী। আমি যেদিক দিয়ে যাই সেখানে ফসল হয় না, আমি যদি মনুষ্য সমাজে একবার ঢুকে পড়ি তোরা দুর্ভিক্ষে না খেয়ে মারা যাবি, আমার কাজে বাধা সৃষ্টি করিস না, যা এখান থেকে চলে যা। তখন হুজুরের সাথে তার অনেক বাকবিতণ্ডা হয়। ইয়ারু নিজে থেকেই বলতে থাকে তার জন্মস্থান হচ্ছে ইরাকে, ইরাকের কোন একটা প্রদেশের নাম বলেছিল, যেটা পরবর্তীতে আর এটা জানা যায় নাই আসলে। তার জন্মস্থান ইরাকে, ইরাকেই তার বেড়ে ওঠা। ইরাকে কোনো একটা নদীতে তার বসবাস ছিল, কোন নদী সেটাও বলেছিল, কিন্তু এটা জানা যায় নাই। তো যাই হোক, সেখানে তার অত্যন্ত শক্তিশালী ক্ষমতা ছিল, আর জন্মগতভাবেই এই ইয়ারু যেই বংশের জিন তারা খুব শক্তিশালী হয় এবং তারা পানির জিন, এটা ইয়ারু বলে। এবং বলে যে আমি আমার কিছু অপরাধের কারণে আমার গোত্র থেকে বিচ্যুত হই, এরপর কোনো এক কবিরাজ আমাকে আটক করে, এবং সেই কবিরাজ ছিল পাকিস্তানের একজন কবিরাজ। ওই কবিরাজের মৃত্যুর পর আমি মুক্তি পেয়ে যাই,
এরপর আমি বিভিন্ন ধরনের কর্মকাণ্ড শুরু করি। তারপরেও বিভিন্ন জায়গা থেকে আমি সরে আসতে আসতে যখন এই নদীর এখানে আসি, তখন এই নদীর এখানকার যেই জিন সর্দার তার সাথে আমার সাক্ষাৎ হয়। আমার শক্তিমত্তা দেখে তার পছন্দ হয় এবং সে আমাকে তার কাছে রাখে। তবে আমি কালো জাদু করতে পছন্দ করতাম, যেটা এই জিন সর্দারের কড়াকড়িভাবে নিষেধ ছিল। আমি গোপনে কালো জাদু করতে গিয়ে তার হাতে ধরা পড়ে যায় এবং সে আমাকে এই গোত্র থেকে বিচ্যুত করে দেয়। এখন আমি 4 লক্ষ সেনাবাহিনী তৈরি করেছি, যার মধ্যে জিনও আছে, মানুষও আছে। আর আমি যে কোনো জিনকে চ্যালেঞ্জ দেওয়ার জন্য রেডি। মানে এরকম করে বলছে, আমি যদিও কিছু ইংরেজি শব্দ বলছি প্রিয় লিসেনার্স বোঝার জন্য, সে এইভাবে বলেছিল আর কি তার মতো করে, যে সে যে কোনো জিন সর্দারকে প্রতিহত করার জন্য তার বাহিনী মোকাবেলা করতে পারে। এবং সে এই বাহিনীকে এমনভাবে তৈরি করেছে যে মানুষদেরকে দিয়ে যে বাহিনী তৈরি করেছে তারাও জিনদের সাথে লড়াই করতে পারে। তাহলে বুঝুন প্রিয় লিসেনার্স, কি জটিল একটা বিষয় এখানে রয়েছে, কি রহস্য এখানে রয়েছে, যেটা আমরা আগে কখনো জানিই না, বা আমি জানতেও পারি নাই যে এইরকম কোনো ঘটনা হতে পারে। তো এই যে ইয়ারু, সে এটা কিন্তু বলছে তাকে, এবং সে বলেছে যে তার 4 লক্ষের একটা বাহিনী রেডি হয়ে গেছে। হুজুর এটা শোনার পর উনি তো সেই জিন সর্দারের শিখিয়ে দেওয়া সেই আমল শুরু করেছেন। তো একটা পর্যায়ে দেখা গেল যে এই যে 3জন সাহসী যুবক বসে আছেন, তারা তো প্রচন্ড ভয় পেয়েছেন, তারা উঠে দৌড় দেবেন এমন একটা অবস্থা। হুজুর বলেন, তোমরা যদি এখন উঠে দৌড় দাও, মৃত্যু ছাড়া কোনো গতি নেই, ইয়ারও কিন্তু ধরে ফেলবে তোমাদেরকে, সাথে সাথে মারা যাবা। আর ওই যে দূরে কিছু লোকজন, অতি উৎসাহী লোকজন, যারা দেখার চেষ্টা করেছিল, নদীতে পাক সৃষ্টি হয় এবং ইয়ারুর উঠে আসা দেখেই ওরা ওখান থেকে ভেগে চলে গেছে। তবে তাদের কোনো ক্ষতি হয় নাই ওইখানে, তারা ওইটা দেখেই দৌড় দিয়েছে, তো এই জন্য তাদের কোনো ক্ষতি করার সুযোগই পায় নাই ইয়ারু আস্তে আস্তে মনে হচ্ছে যে 3টা ভাগে ভাগ হয়ে যাচ্ছে, ওর বডিটা 3টা ভাগে ভাগ হয়ে যাচ্ছে, এরকমটা মনে হচ্ছে। আর ওই যে 3জন সাহসী যুবক বসে আছে, ওনারাও কিন্তু দোয়া পড়ছেন, তাদেরকে যেটা শিখিয়ে দেওয়া হয়েছে, এবং তাদের প্রত্যেকের হাতের মধ্যে কিন্তু সেই কুচফল। দেখা গেল যে একটা পর্যায়ে এসে ইয়ারুর শরীরটা 3টা কালো ধোয়ার মতো হয়ে গেল, এবং ওই যে ওদের হাতের মধ্যে যে কুচফল, 3টা ধোয়া ওই 3টা কুচফলের মধ্যে ঢুকে গেল। আর যখন ঢুকে গেছে, ওদের হাত মনে হচ্ছে মানে জ্বলে যাচ্ছে। ঢুকে যাওয়ার পর হুজুর আলহামদুলিল্লাহ বললেন যে হ্যাঁ, কাজ শেষ। যখন ওদেরকে হাত খুলতে বললেন, দেখা গেল তাদের হাতে ফোসকা পড়ে গেছে, মানে ওইটা এতটা গরম ছিল। পরে হুজুর এই 3টা কুচফলকে 3টা বোতলে ভরে এটা কোনো একটা জায়গায় উনি পুঁতে দিয়েছিলেন। তো এই পর্যন্ত হুজুর বলেন যে এই হলো ঘটনা। ইয়ারুকে আমি বন্দি করেছিলাম, আর এইভাবেই আমি ওকে আবার এই কুচফলের ভিতরে আটকে সেই বোতলগুলো আবার মাটির নিচে পুঁতে রেখেছি। তখন এই পর্যন্ত জানার পর হুজুর তো আসলে জানতেন না যে ইয়ারু মুক্তি পেয়েছে। তখন এই যে পরিবারের যে ছেলেটা আসছে আর কি এনার কাছে, তখন এই হুজুর বলেন যে আমি আরেকটু ভালো করে জেনে নেই যে ব্যাপারটা আসলে কি হয়েছে, ইয়ারু কিভাবে মুক্তি পেল। তখন তার মুখবির জিনের কাছ থেকে তথ্য সংগ্রহ করার চেষ্টা করেন। তখন মুখবির জিন যে তথ্য দেয় সেটা বেশ রহস্যময়। মুখবির জিন তথ্য দেয় হুজুরকে যে এই যেই ডুগডুগিওয়ালা বা লেইসফিতা বিক্রেতা, সে তো ব্ল্যাক ম্যাজিশিয়ান ছিল। সে কোনোভাবে জেনে গেছিল যে ইয়ারু নামক এক দুর্ধর্ষ জিনকে বন্দী করা হয়েছে কুচফলের ভিতরে, এবং সেই কুচফলটা আবার বোতলের ভিতরে দিয়ে সেই বোতলটা মাটিতে পুঁতে ফেলা হয়েছে। আর এই ব্ল্যাক ম্যাজিশিয়ান বিভিন্ন সময় বিভিন্ন জিনদেরকে বন্দী করত, এবং বন্দী করে তার ওই ডুগডুগির সাথে সে বিশেষ প্রক্রিয়ায় আটক রাখত এবং তাদেরকে দিয়ে কাজ করাতো। সবচাইতে অদ্ভুত ব্যাপার হচ্ছে যে এই যেই পরিবারের মেয়েটি, এই যে জরিনার যে প্রবলেমটা হয়েছিল, এই প্রবলেমের সাথে কিন্তু ইয়ারু জড়িত না।
এইখানে অন্য আর একটা জিন তার উপর প্রভাব বিস্তার করেছিল, সেই জিনটাও শক্তিশালী ছিল। কিন্তু এই যিনি ডুগডুগিওয়ালা বা লেইস ফিতা বিক্রেতা, উনি মূলত এই জায়গাতে এসেছেন বিশেষ একটা উদ্দেশ্যে। কারণ হচ্ছে এমন 3টা কুচফল ইয়ারুর প্রয়োজন ছিল চূড়ান্তভাবে মুক্তি লাভ করার জন্য, যেটা কোনো একটা জিনে ধরা রোগীর পেটের ভিতর থেকে বের করতে হবে। সেই প্রক্রিয়াটা ইয়ারুই এই ব্ল্যাক ম্যাজিশিয়ানকে শিখিয়ে দিয়েছিল। কারণ এই ব্ল্যাক ম্যাজিশিয়ান কোনোভাবে, যে কোনোভাবেই হোক, ওই গ্রামেরই কারো মাধ্যম দিয়ে হোক, এই ডুগডুগিওয়ালা উনি জানতে পেরেছিলেন ওই বোতলটা কোথায় রাখা হয়েছে। উনি বিশেষ প্রক্রিয়া এবং ওনার সাথে থাকা জিনদের মাধ্যম দিয়ে ওই বোতলটা যেই জায়গাতে রাখা হয়েছে সেটা শনাক্ত করতে সক্ষম হন, এবং সেই 3টা বোতলই উনি উঠান এবং সেই কুচফল 3টা বের করেন। এবং বের করার পর মূলত এই ইয়ারুকে মুক্তি দিতে হবে। কিন্তু ইয়ারুকে মুক্তি দেওয়াটা এতটা সহজ কাজ ছিল না। তখন নাকি ইয়ারু ওই কুচফলের ভেতর থেকেই ওই ডুগডুগিওয়ালার সাথে যোগাযোগ করতে সক্ষম হয়, এবং তখন বলে যে এইভাবে কোনো জিনে ধরা রোগীর পেট থেকে 3টা কুচফল বের করতে হবে। আর সুনির্দিষ্টভাবে জেনেই ওই ডুগডুগিওয়ালা এই জরিনার সমস্যা সারাতে এসেছিল। আর জরিনার সমস্যাটা মানে ডুগডুগিওয়ালা সারিয়েছে বিষয়টা এরকম না। জরিনার এই জিনটাকে ইয়ারুই তাড়িয়েছে। ওই জিন যখনই টের পেয়েছে এর সাথে ইয়ারুর একটা ব্যাপার রয়েছে, ওই জিন নিজে থেকেই ভেগে চলে গেছে। আর ওই ডুগডুগিওয়ালা বলেছে যে এরকম ইয়ারু মুক্তি পেয়ে গেছে, এইটা সেইটা। এটা সত্য যে ওই ডুগডুগি অন্য কেউ বাজালে ওখানে থাকা সব জিন মুক্তি পেয়ে যাবে। ওই ডুগডুগির সাথে ওই 3টা কুচফল বাধা ছিল, যেটাতে ইয়ারু বন্দি ছিল। ওখানে ইয়ারু মুক্তি পেয়ে যায়, এটা ঠিক আছে। কিন্তু ওই যে 3টা কুচফল যেটা উনি পকেটে করে নিয়ে আসছিলেন, এই 3টা কুচফল কোনো একটা অজ্ঞাত কারণে ইয়ারুর প্রয়োজন ছিল। কিন্তু এখানে সবচাইতে বড় সমস্যা হলো যে এই কুচফল 3টা এটা তো উনি সাথে করে নিয়ে আসছেন, কিন্তু ইয়ারু নাকি তাকে বারবার বলছিল যে এই কুচফল এখন তার পক্ষে তো আর ওই বাড়িতে গিয়ে দিয়ে আসা সম্ভবপর হলেও সে আর যেতে পারবে না। ওই বাড়ির কোনো সদস্যকেই এই ডুগডুগিওয়ালার বাড়িতে এসে কুচফল 3টাকে নিয়ে যেতে হবে। এই জন্যই মূলত সে এমন একটা তাণ্ডব চালাচ্ছিল যাতে করে ওই ডুগডুগিওয়ালাকে খোঁজার জন্য ওই বাড়ির কোনো সদস্য এই ডুগডুগিওয়ালার বাড়িতে আসে। এই কারণে ইয়ারু কিন্তু এখানে সফল হয়েছে, সে আসছে। আর ইয়ারু এটাও জানতো যে এই ডুগডুগিওয়ালা পরবর্তীতে তার ক্ষতি করার চেষ্টা করতে পারে। এই জন্যই এই ডুগডুগিওয়ালাকে সে মেরে ফেলেছে। আর মেরে ফেলার পর তার যেই 3টা ওই কুচফল ওই ডুগডুগিতে বাঁধা ছিল সেটা সে নিয়ে গেছে। আর ওই যে 3টা কুচফল এটা ওই ডুগডুগির সাথে বেঁধে রেখেছে। আর ওই ডুগডুগিটা ইচ্ছা করেই এমন একটা জায়গায় রেখেছে যাতে করে এই পরিবারের ছেলেটা এসে ওটা দেখে আগ্রহ প্রকাশ করে এবং তার মনের মধ্যে ওয়াসওয়াসা দিচ্ছে যাতে করে সে 3টা নিয়ে যায়। এবং সে এই 3টা আসলেই নিয়ে গেছে। এই কথা সবকিছু যখন ওই হুজুর আবার ওই ছেলেকে বলেন এবং এটাও বলেন যে তোমার কাছে 3টা কুচফল আছে না, তখন ওই ছেলে বলে হ্যাঁ আছে তো। তখন বলেন যে তাহলে তো বুঝতেই পারতেছো যে তুমি মৃত্যু সাথে নিয়ে ঘুরতেছো। আর এই কুচফলের রহস্যটা যে আসলে কি এটা আমি আজও জানি না, যে কেন ইয়ারু এইরকম একটা কৌশল সে খেলছে। নিশ্চয়ই এখানে এমন কোনো জটিল বিষয় রয়েছে যেটা আমরা কেউ জানি না। তো যাই হোক, হুজুর তখন বলেন যে আমি আমার জীবনের সর্বশেষ চেষ্টা যেটা সেটাও করে যাব ইয়ারুকে বন্দি করার জন্য। এখন তুমি বাড়িতে চলে যাও বাপু, আমাকে আমার কাজ করতে দাও, কারণ এই বিষয়ে শুধু আমাকে ওই জিন সর্দারই সহযোগিতা করতে পারে তথ্য দিয়ে।
এছাড়া ইয়ারুকে বন্দি করার অন্য কোনো পদ্ধতি আছে কিনা আমি জানি না, তার কাছ থেকে আমাকে পদ্ধতি জানতে হবে। তো উনি কি করেছেন, উনি পরবর্তীতে ওনার যে 3 জন মুখবির জিন ছিল, একটা জিনকে ইয়ারুর খবর নেওয়ার জন্য পাঠিয়েছেন যে ইয়ারু এখন কি করে। কিন্তু ওই একটা জিন খবর নিতে যাওয়ার পরে 3 দিন হয়ে যায় আর সে আসে না। উনি তো চিন্তায় পড়ে যাননি যে ইয়ারু যে বিশাল বাহিনী তৈরি করছে তাদের হাতে ধরা পড়ে গেল না তো। তার যে অন্য মুখবির জিন আছে, এখন তাকেও এই বিষয়ে তথ্য নেওয়ার জন্য উনি পাঠাতে সাহস করছিলেন না। তখন যেই মুখবির জিনটা ওই যে জিন সর্দারের সাথে, মানে পানির নিচে জিন সর্দারের সাথে সাক্ষাৎ করেছিলেন, তো তাকে বলেন যে তুমি আবার সেই জিন সর্দারের কাছে গিয়ে আমার সালাম জানাও এবং বলো যে এই অবস্থা, আমি তার সাথে দেখা করতে চাই। তো উনি আবার সেই জিন সর্দারের কাছে গেছেন। যাওয়ার পর নাকি সেই জিন সর্দার খুব রেগে গেছে যে না, আমি দেখা করবো না কারোর সাথে। আমি বলছি না যে আমাকে আর ডাকা যাবে না, আমার সাথে ওরা দেখা হবে না, আমি যাব না, গিয়ে বলে দাও। তো সে আবার এসে বলছে যে হুজুর, উনি তো দেখা করবেন, উনি খুব রেগে গেছেন, উনি আর দেখা করবেন না আপনার সাথে। তখন ওই মুখবির জিনকে বলছে যে তুমি আবার যাও, আবার গিয়ে তাকে অনুরোধ করো। তখন ওই মুখবির জিনটা যেতে চায় না, যে হুজুর আসলে উনি যেভাবে রেগে আছেন, আবার গেলে না জানি কোন একটা অঘটন ঘটায় আমার সাথে। তখন অনেক অনুরোধ করছেন, যে অনুরোধের প্রেক্ষিতে সেই জিনটা আবার গেছে, কিন্তু এইবার যাওয়ার পর ওই জিনটার ফেরত আসে না। এতে চিন্তিত হয়ে পড়ছেন যে এই জিনটাকে আবার হত্যা করলো না তো, কারণ আগে একজনকে পাঠিয়েছে ইয়ারুর খবর নেওয়ার জন্য, সেও আসে না, আবার একে পাঠালাম, এও আসে না। তখন তার সর্বশেষ যে মুখবির জিনটা ছিল তাকে যখন বলা হলো, তখন সে বলে যে আমি তো ওই জিন সর্দারের সাথে এখন দেখা করতে যাওয়ার সাহস নাই, তবে আমি আমার আর এক ভাইয়ের কি হয়েছে সেই বিষয়ে একটু তথ্য নিয়ে আসতে পারি কিনা। তো সে মোটামুটি অল্প সময়ের মধ্যে তথ্য নিয়ে আসে এবং এসে বলে যে ওই মুখবির জিনকে আটক রাখা হয়েছে, কারণ তাকে একবার ফেরত যাওয়ার পর আবার সে কেন একই অনুরোধ নিয়ে আসছে, এই অপরাধে তাকে আটক করে রাখা হয়েছে। সে এখন ওখানকারই একটা জেলখানাতে রয়েছে। তখন হুজুর তো পড়ে যান প্রচন্ড চিন্তায় যে এটা কি করা যায়। এরপর হুজুর সাহস করে চিন্তা করলেন যে যেই প্রক্রিয়াতে আগে তাকে ডাকা, মানে ওই উনি তার কাছে গিয়েছিলেন, সেই একই প্রক্রিয়াতে আবার নিজেই তার কাছে যাবেন, তাছাড়া তার কোনো উপায় নাই। এরপর ওই হুজুর একা একাই গিয়ে ওই পদ্মার পারে একটা জায়গায়, যেই জায়গাতে উনি মূলত প্রথমবার দাঁড়িয়েছিলেন, সেখানে গিয়ে সেই দোয়া আবার পড়া শুরু করেছেন। অল্প কিছুক্ষণের মধ্যে সেখানে পানিতে ভয়ঙ্কর পাক সৃষ্টি হয়, কিন্তু এইবার আর কোনো সিঁড়ি আসে নাই। এইবার সেই জিন সর্দার নিজেই উপরে উঠে আসেন। এইবার আর তার চেহারা কিন্তু নুরানি না, খুবই ভয়ঙ্কর, প্রচণ্ড রেগে ফেটে পড়ছেন, চোখ দুটো থেকে মনে হচ্ছে আগুন ঝরছে। এবং ওঠার সাথে সাথে ওই হুজুর তো খুব বিনয়ের সাথে সালাম জানিয়েছেন। তো উনি সালামের উত্তর মাথা ঝুঁকিয়ে দিয়েছেন, মানে এতটা রেগে আছেন আর কি। এবং উঠেই বলতেছেন যে এই হুজুর, আমি কি তোমাকে বলি নাই এর আগে যে আমি দেখা করব না? তারপরও তুমি কেন আমার গোত্রের একজনকে আমার কাছে পাঠাইছো? একবার পাঠাও না, 2বার পাঠাইছো। আর ও আমার সম্পর্কে জানার পরও যেহেতু 2বার সেই জন্য আমি ওকে আটকে রেখেছি, ওকে আমি কিন্তু হত্যা করি নাই। তুমি কেন আমাকে ডাকছো? এই ইয়ারুকে আটকানোর পদ্ধতি সম্পর্কে তুমি কি জানো না যে ইয়ারুকে কেউ একবারের বেশি আটকাতে পারে না? ওরে ইনসান, তুমি ওকে আর আটকাতে পারবা না, 1000 চেষ্টা করলেও পারবা না। ওকে কোনো জিনও আটকাতে পারে না। তুমি একবার আটকাতে পারছো, কিন্তু এইবার আর পারবা না। আর ও ইতোমধ্যে 4 লক্ষেরও বেশি একটা বাহিনী তৈরি করেছে এবং সে এই বাহিনী নিয়ে আমার সাথে যুদ্ধ করার তারিখ ঘোষণা করছে। সে আমার সাথে যুদ্ধ করবে। আমি আমার বাহিনীকে রেডি করতেছি, তোমার কিচ্ছু করতে হবে না, তুমি বাপু বাড়ি চলে যাও। আর ভুলেও কিন্তু এরপরে আমাকে ডাকার চেষ্টা করবে না। ইয়ারোর যা ব্যবস্থা করার দরকার আমি নিচ্ছি, যাও, চলে যাও। হুজুর ওখান থেকে তাকে সালাম জানিয়ে চলে আসেন। ওখান থেকে চলে আসার একদিন পরেই তার ওই মুখবির জিনটাও চলে আসে। ওই মুখবির জিন যে চলে আসছে, সে আসার পর কিছু তথ্য দেয়। সেটা হলো, সেই মুখবির জিন জানায় যে ইয়ারু তার বিশাল বাহিনী নিয়ে ওই ভালো জিন সর্দারের সাথে যুদ্ধে লিপ্ত হয়।
তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে এই যুদ্ধে ওই জিন সর্দার শহীদ হন, কিন্তু ইয়ারও কিন্তু মারা যায় নাই। ওই জিন সর্দার শহীদ হলেও ওই জিন সর্দারের যারা বাহিনী, যারা সৈনিক, তারা ইয়ারুকে বন্দি করতে সক্ষম হয়। আর এই বন্দিটা এমনভাবে করা হয়েছে সেটা খুবই রহস্যময় বন্দি। এটা খুব অল্প সংখ্যক জিনেরাই এই পদ্ধতি সম্পর্কে অবগত। ইয়ারুকে বন্দি করার পর তাকে ঘুম পাড়িয়ে দেয়া হয়। ঘুমানোর পর তার আত্মাকে আটক রাখা হয় এবং তার দেহকে পৃথিবীর কোনো একটা জায়গায় মাটির নিচে দাফন করে দেয়া হয়েছে, আর তার আত্মাকে বন্দি করে রাখা হয়েছে। কিন্তু তাকে হত্যা করা সম্ভব নয়, কোনো জিন তাকে হত্যা করতে পারবে না, আর তাকে বন্দি করেও রাখতে পারবে না। শুধু এই উচ্চতর এলেমের মাধ্যম দিয়েই এই সম্প্রদায়ের কয়েকটা জিন এই প্রক্রিয়ায় তাকে আটকে রেখেছে, আর তাদের সর্দার নিহত হয়েছে। এরপর তারা আরেকজন সর্দারকে তাদের সর্দার হিসেবে মনোনীত করেছে। এখন ইয়ারু ও কখনো কখনো আবার হয়তোবা এই পৃথিবীতে ফেরত আসতে পারে, কিন্তু তার দেহ কোথায় আছে এটা শুধু ওই জিনেরাই জানে, আর কেউ জানে না। হতে পারে কোনো তান্ত্রিক, কবিরাজ অথবা অন্য কোনো জিনেরা ইয়ারুকে ফেরত আনার জন্য চেষ্টা করতে পারে। এই জন্য এই বিষয়টা খুবই গোপনীয়। এই বিষয়টা আমি শুনে আসছি, আর আমাকে মুক্তি দেয়া হয়েছে, যেহেতু আমি মানুষের উপকারের জন্য এখানে আসছিলাম। এরপরে খোঁজ নিয়ে জানা যায় এই যেই পরিবারে এই ঘটনাটা ঘটেছিল, যেটা আমাদেরকে রবি ভাই যেটা আমাদেরকে পাঠিয়েছেন, যেই পরিবারের তথ্যটা, তো ওই যেই মহিলা, ভদ্র মহিলা যার এক হাত অবশ হয়ে গিয়েছিল, উনি সুস্থ হয়ে গিয়েছিলেন এবং ওই পরিবার আর কোনো ঘটনা ঘটেনি। কে জানে ইয়ারু আবার হয়তোবা ফেরত আসতে পারে, এভাবেই আবার মানুষের উপর আক্রমণ করতে পারে। তবে অদ্ভুত ব্যাপার হচ্ছে ইয়ারু মানুষের উপর আক্রমণ করে তাকে হত্যা করে না, তার বড় ধরনের কোনো ক্ষতিও করে না। এমনকি জরিনার উপর কিন্তু ইয়ারু আক্রমণ করে নাই, অন্য কোনো জিন করেছিল, বরং ইয়ারুর নাম শুনে সে জিন পালিয়েছে। এখানে এমন একটা রহস্যময় ব্যাপার কাজ করেছে যেটা এই ঘটনার মধ্যে আমরা পরিপূর্ণভাবে বলতে সক্ষম হই নাই, যেহেতু অনেকদিন আগের ঘটনা। এটা কোন প্রক্রিয়ায় কি করা হয়েছে, কেনই বা ইয়ারু ওই তিনটা এই কুচফলের জন্য এরকম একটা কাজ করলো, এর মধ্যে এমন কোনো রহস্য রয়েছে যেটা আমরা জানি না। আর এই কুচফলের সাথেই ইয়ারুর সম্পর্কটা কি এটা আমরা জানি না। ইয়ারুর সেই আত্মা কোথায় রয়েছে, কোন অবস্থাতে রয়েছে, এটা আমরা কেউ বলতে পারি না। আর ইয়ারুর দেহটাও যে কোথাও রাখা হয়েছে, কোন জায়গায় পৃথিবীর, এটাও আমরা জানি না। প্রিয় লিসেনার্স, কি মনে হয় ইয়ারু কি আবার ফেরত আসবে? ইয়ারু পানির ভেতরে থাকা খুব শক্তিশালী প্রজাতির একটা জিন, সে কিন্তু একজন মহিলা জিন। আর সে কিভাবে মানুষদেরকে এইভাবে কবজা করে, তাদেরকে হত্যা না করেই তাকে তার অনুগত বানিয়ে, তার সেবা দাস বানিয়ে তার পক্ষে যুদ্ধ করার জন্য তাদেরকে তৈরি করছে। আপনারা কি আগে কখনো এরকম কোনো ঘটনা এটা শুনেছেন? আমি কিন্তু ফার্স্ট টাইম এটা শুনলাম। আমার কাছে এই ঘটনাটা খুবই রহস্যময় লেগেছে। এমন রহস্যময় ঘটনা আসলে খুব কম পাওয়া যায়। অনেক সময় আমরা যে আত্মাবন্দি কালো জাদুর যে ব্যাপারটা, এরকমটা শুনি, যেটা এর আগেও কিন্তু আমরা বলেছিলাম, যেটা আমাদের মেহেদি হাসান ভাই পাঠিয়েছিলেন আত্মাবন্দির ঘটনাটা। তো সেখানেও কিন্তু এই ব্যাপারটা ছিল। তার মানে বোঝা যাচ্ছে যে এভাবে কোনো মানুষ বা জিনকে বন্দি করে রাখা যায়। তবে ইয়ারুকে কোনো জিন কেন হত্যা করতে পারে না? শুধু তাকে বিশেষ প্রক্রিয়ায় বন্দি করে রাখতে পারে। সাধারণভাবে কিন্তু তাকে বন্দি করে রাখা সম্ভব নয়, একটা বিশেষ প্রক্রিয়ায় তাকে বন্দি করে রাখা হয়েছে। সে কি এখনো বন্দি আছে, নাকি সে মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে, আমরা কেউ জানি না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এই ভয়ঙ্কর
জিন থেকে। প্রিয় লিসেনার্স, আমরা আমাদের নিজেদের ভুলে কিন্তু অনেক বিপদ ডেকে আনি, যেটা জরিনা আপু ডেকে এনে এসেছিলেন। তবে আল্লাহর রহমতে উনি ভালো হয়ে গিয়েছিলেন। আর এই ধরনের ঘটনা না ঘটলে আমরা ইয়ারু সম্পর্কে হয়তো বা জানতেই পারতাম না। আর সেই ধরনের মানুষদের প্রতি অগাধ শ্রদ্ধা রাখছি, নিজের জীবনকে বিপন্ন করে মানুষের কল্যাণে যারা কাজ করেছেন সেই জিনদেরকেও আমরা শ্রদ্ধা সম্মান জানাচ্ছি, যারা মানুষের জন্য শহীদ হতে এক পাও পিছপা হন না। অথচ অনেক জিন কিন্তু মানুষকে হত্যা করছে, আবার অনেক জিন মানুষকে বাঁচানোর জন্য শহীদ হচ্ছেন। সত্যি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই লীলা খেলা বোঝা অনেক কঠিন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের মোহাম্মদ রবি ভাইকে এমন একটি ঘটনা আমাদেরকে দেওয়ার জন্য। লিসেনারদেরকেও ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য। প্রিয় লিসেনার্স, এই ঘটনার অনেক কিছু কিন্তু রহস্যই রয়ে গেল, আর যতটুকু আমরা পেয়েছি সেটাই আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই ঘটনার পরবর্তীতেও অন্য কোনো যে তথ্য উপস্থাপন করব এমনটা নাই। এটা যতটুকু পেয়েছি সেটাই, এর বাইরে আর কোনো তথ্য আমরা পাই নাই যে এটা নিয়ে আর একটা এপিসোড আমরা করতে পারবো। এটা এ পর্যন্তই শেষ। প্রিয় লিসেনার্স, আসছে রবিবার হরর উইন্টার কার্নিভালের দ্বিতীয় আয়োজন নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে উপস্থিত থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখানে